ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের পার্টে আমরা কিছু কিছু জিনিস জানছি, আমরা কিছু বাক্য মুখস্থ করছি। এই বাক্যগুলো ছিল এগুলা। এই বাক্যগুলো এর আগের দিন আমি বলছিলাম মুখস্থ করার জন্য। এই বাক্যগুলো আমাদের সচরাচর দরকার, তাই এগুলো আমরা মুখস্থ করে নেব। আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম নিয়ে আলোচনা করি। প্রথম যে কথাটা সেটা হচ্ছে বক্তা ও শ্রোতাকে সামনে নিয়ে আসতে হবে। বক্তা এবং শ্রোতা, আমাকে গল্পটা পড়ে বুঝতে হবে যে কে বলতেছে আর কে শুনতেছে। সচরাচর আমরা জানি একটা ন্যারেশনে দুইজন মানুষ থাকে, একজন বলে আর একজন শুনে। যেই বাক্যটা যে বলে সে হচ্ছে সেই বাক্যের বক্তা অর্থাৎ স্পিকার, আর যেই বাক্যটা যে শোনে সে হচ্ছে লিসেনার অর্থাৎ শ্রোতা। অনেক সময় দেখা যায় ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের বক্তা আর শ্রোতা এক জায়গাতে অথবা শুরুতে থাকে না, তো সেটা যেখানেই থাক না কেন আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি বক্তা এবং শ্রোতার নাম উল্লেখ না থাকে তাহলে দ্য স্পিকার এবং দ্য লিসেনার, দ্য স্পিকার আর দ্য লিসেনার, এটা আমাদের নিতে হবে, দ্য স্পিকার এবং দ্য লিসেনার, যদি উল্লেখ না থাকে। আর যদি উল্লেখ থাকে তাহলে তো উল্লেখ থাকলেই। আচ্ছা, দ্বিতীয়ত যে কাজটা করতে হবে আমাকে, প্রথম যে আমি বাক্যটা করব, আমি প্রথম যে বাক্যে ন্যারেশন করব সেই বাক্যে স্পিকার এবং লিসেনারকে আমি ক্লিয়ারভাবে, যেভাবে স্পিকার এবং লিসেনার উল্লেখ আছে ঠিক সেভাবেই উল্লেখ করব। দ্বিতীয় কাজটা যেটা করব, যদি একজন ব্যক্তি একাধিক উক্তি বলে, একজন ব্যক্তি যদি একাধিক উক্তি পাশাপাশি বলে তাহলে আমি কি করব, প্রথম যে উক্তিটা বলছে সেটার জন্য টোল্ড অথবা সেইড, দ্বিতীয় উক্তিটার জন্য অ্যাডেড দ্যাট অথবা অলসো সেইড, তৃতীয় উক্তি এগেন সেইড, এরপর যতগুলো উক্তি বলবে ততবারই ফার্দার সেইড। আশা করি কথাটা বোঝা গেছে। ঠিক একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে, তবে এটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো তখনই বসবে যখন একই কোটেশনের ভিতর অথবা পাশাপাশি কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলে থাকবে। আচ্ছা, এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাকি যে সেন্টেন্সগুলো আছে ঠিক একইভাবে প্রথমেরটা যেটা আছে সেটাই, তারপর অলসো, তারপর এগেন, তারপর ফার্দার, এটা আমরা যুক্ত করে দেব। সচরাচর দেখা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়, এই জন্য আমি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই এখানে উল্লেখ করে দিছি। আচ্ছা, চতুর্থ যে কথাটা সেটা হচ্ছে যদি কেউ প্রশ্ন করে এবং এর পরবর্তী বাক্যে যদি কেউ প্রশ্নের উত্তর দেয় তাহলে সেটা টোল্ড অথবা সেইড ব্যবহার করা যাবে না, সেখানে রিপ্লাইড দ্যাট ব্যবহার করতে হবে। সেখানে আমরা কি ব্যবহার করব, রিপ্লাইড দ্যাট ব্যবহার করব। যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে তাহলে টোল্ড না বসায় সেইড বসাবো। যেমন হচ্ছে হি সেইড টু মি, যেমন হচ্ছে হি সেইড টু মি। I am a স্টুডেন্ট। আচ্ছা, এখানে যদি কোনো কারণে এখানে যদি মিটা না থাকে, এখানে মনে করা যাক এখানে মি নাই, তাহলে আমি এখানে আর সেটের জায়গাতে টোল্ড বসাবো না, আমি সেক্ষেত্রে বসাবো হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। আশা করি বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, 6 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে বাক্যটি যদি সম্পূর্ণ না থাকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কেউ হচ্ছে যে কোনো একটা কথা বলছে কিন্তু ভার্ব ছাড়া বলে নেই। আসলে আমরা তো বাঙালি, আমরা সম্পূর্ণ নিয়ম অনুসরণ করে কথা বলি, কিন্তু যখন বিদেশিরা যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংরেজি, ওরা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পূর্ণ কথা না বলে অনেক সময় শর্টকাটে উত্তর দেয়, যেমন তুমি কোথায় যাচ্ছ, রাজশাহী, এরকম। তো পুরো উত্তরটা কিন্তু ছিল যে আমি রাজশাহী যাচ্ছি, এরকম না বলে সে শুধু বললো রাজশাহী। তাহলে আগের বাক্য থেকে আমাকে কি করতে হবে, আগের বাক্য অনুযায়ী আমাকে পরের বাক্যটা সম্পন্ন করে দিতে হবে। এই ক্ষেত্রে যদি আমি অসম্পূর্ণই রাখে আসি, শুধু ওখানে রাজশাহী লিখে আসি, সেক্ষেত্রে আমি মার্কটা পাবো না।
আচ্ছা, এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করার একটু চেষ্টা করি। এটা তোমাদের বোর্ডের একটা কোশ্চেন, ইন্টারমিডিয়েট বোর্ডের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমি একটু তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে সলভ করাই আছে, আমি জাস্ট শুধু একটু বলে দিচ্ছি যে অবস্থাটা কীরকম। এখানে বলছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্ক দ্য টিকিট সেলার। এখানে বোঝা গেল প্রথম যে বাক্যটা, সেই বাক্যটা কে বলছে? টিকিট সেলার বলছে। টিকিট সেলার বলতে একজন টিকিট বিক্রেতা। কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, একজন আগন্তুক বললো যে সে কোথায় যাবে? কক্সবাজার যাবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কক্সবাজার এই বাক্যটা সম্পন্ন না। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? তোমাকে এটা বুঝতে হবে এখন যে এখানে যে বলছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এই কথাটা কে বলতে পারে? এটা কি টিকিট সেলার বলতে পারে নাকি স্ট্রেঞ্জার বলতে পারে? আচ্ছা, যেহেতু এখানে বলছে যে তুমি কয়টা টিকিট চাও, তাহলে অবশ্যই এটা টিকিট সেলার বলছে। এখানে কখনো যে টিকিট কিনতে গেছে সে কখনো বলবেন না যে তুমি কয়টা টিকিট চাও। আচ্ছা, তারপরে কথাটা বলা হয়েছে আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনতে চাই। এই কথাটা কে বলছে? অবশ্যই এই কথাটা যে টিকিট কিনতে গেছে সেই বলছে। তারপরে কি বলছে? তারপর বলছে টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। আচ্ছা, এখানে একসঙ্গে কি করা হয়েছে? একসঙ্গে দুইটা বাক্য বলা হয়েছে এবং শেষে দেখো সেইট সেইট দ্য টিকিট সেলার, সেইট দ্য টিকিট সেলার, তার মানে এই বাক্যটা কে বলছে? এটা টিকিট সেলার বলছে। আচ্ছা, এখন সলভ করার ক্ষেত্রে দেখি আমার প্রথম কাজ কি। আমার প্রথম কাজ হচ্ছে স্পিকার এবং লিসেনার এই দুজনকে সামনে নিয়ে আসা, এবং প্রথম বাক্যটা আমার ইন্টারোগেটিভ। তাহলে আমি অবশ্যই এখানে লিখবো, এখানে কথাটা বলছে টিকিট সেলার, কাকে বলছে? স্ট্রেঞ্জারকে বলছে। বাক্যটা ইন্টারোগেটিভ, তাহলে আমাকে লিখতে হবে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রিসপেক্টফুলি। রিসপেক্টফুলি কেন দিলাম? আমি মুখস্থ করছি যে সারা থাকলে রিসপেক্টফুলি হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে ঠিক সেন্টেন্স নারেশন আমরা যেভাবে করি ঠিক সেভাবেই আমরা বাকি অংশটুকু করে দিলাম, হোয়ার হি লাইক টু গো। আচ্ছা, এখন স্ট্রেঞ্জার কি করছে? স্ট্রেঞ্জার তো একটা ভেজাল লাগাই দিছে, সে সম্পূর্ণ কথাটা বলে নাই। সে কি বলছে? দ্য স্ট্রেঞ্জার, এ বলছে কক্সবাজার। তার মানে কি? তার মানে হচ্ছে সে কক্সবাজার যেতে পছন্দ করে। তাহলে আমার অবশ্যই তাকে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নে সে উত্তর দিচ্ছে। তাহলে এখন আমি লিখব দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার, হি লাইক টু গো টু কক্সবাজার। আচ্ছা, এখানে এই যে হি লাইক টু গো টু কক্সবাজার আছে, এটা আমি কোথায় পাইলাম? এটাই তো কথা, তাই না? আচ্ছা, এই যে হি লাইক টু গো টু, হি লাইক টু গো টু, এই অংশটা আমার উপর থেকে নিয়ে আসতে হয়েছে। উপরে কথা থেকে নিয়ে আসছি আমি। এই যে এখানে প্রশ্ন করা হয়েছিল হোয়ার ডু ইউ লাইক টু গো টু, এই জায়গা থেকে হোয়ার ডু ইউ লাইক টু গো টু, এই জায়গা থেকে আমি এই অংশটা নিয়ে আসছি। আচ্ছা, এটা আমি যোগ করব কিভাবে? এটা আমাকে এটা অর্থ অনুযায়ী আমাকে এটা বুঝেই করতে হবে। এটা অর্থ না বুঝলে করার কোনো উপায় নেই, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারা যাবে। আচ্ছা, তারপরের কথাটা কি বলছে? তারপরের কথাটা বলছে টিকিট সেলার কি বলছে? হাউ মেনি টিকিটস ডু ইউ নিডেড। তাহলে এটা অবশ্যই দিয়ে দিব যে আবার টিকিট সেলারটা কি করছে? আস্ক করছে। তাহলে দ্য টিকিট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিট হি নিডেড। এটা সিম্পল। এটা যেভাবে আমরা স্বাভাবিক বাক্য করি, স্বাভাবিক সেন্টেন্স নারেশন যেভাবে করি ঠিক সেভাবে এটাও যুক্ত করে দিব। তারপরে কি করছে? সে প্রশ্নের উত্তর দিছে। আমরা জানি উত্তর দিলে কি বসাবো? উত্তর দিলে রিপ্লাইড বসাবো। এই কারণে এখানে আমরা রিপ্লাইড বসাই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে কি আছে? টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। আচ্ছা, এই কথাটা কে বলছে? টেক দিস টিকিট, দে উইল কস্ট 3000 টাকা। এই দুইটা বাক্যই বলছে টিকিট সেলার। তাহলে প্রথম কথাটা সে কি বলছে? প্রথম কথাটা ইম্পারেটিভ বাক্য। এখন ইম্পারেটিভ বাক্যে এটা বোঝা যাচ্ছে না যে সে রিকোয়েস্ট করতেছে নাকি অর্ডার করতেছে নাকি অনুরোধ করতেছে। যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা সেই টু এর পরিবর্তে টোল ব্যবহার করব। তাহলে দ্য টিকিট সেলার টোল্ড হিম, ইনভার্টেড কমা উঠে টু টেক দিস থাকলে দোজ টিকিটস। আচ্ছা, এরপরে সে কী করছে? আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, একই কোটেশনের ভিতর একজন ব্যক্তি দুইটা কথা বলছে। তাহলে অবশ্যই এখানে আমি এখন কী ব্যবহার করবো? হি অ্যাডেড দ্যাট। প্রথম বাক্যটা আমার ইম্পারেটিভ ছিল কোনো সমস্যা নেই। পরের বাক্যটা অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ হওয়ার কারণে এখানে আমি কী ব্যবহার করব?